হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কাস্টোডিয়াল ভায়োলেন্স অ্যান্ড পুলিশ অ্যাকাউন্টেবিলিটি এই টপিকটার উপর। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপারের ফার্স্ট পেজের এই আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। আর্টিকেলটা কি বলেছে? 9 পুলিশম্যান গেট ডেথ ইন তামিলনাড়ু কাস্টোডিয়াল মার্ডার কেস। এটা কিন্তু একটা রিমার্কেবল জাজমেন্ট। কি জাজমেন্টটা এসছে সেটা সম্পর্কে আমরা জানবো। আর সেই জাজমেন্টটার থ্রুতে যে অ্যারেস্টের সময়, পুলিশ অ্যারেস্টের সময় যে কোন কোন রাইট সিটিজেন মানে আমাদের কাছে থাকে সেগুলো নিয়েও কিন্তু আমরা ডিটেলসে জানবো। তো পুলিশকে কিন্তু এখন যদি আমরা নলেজেবল হয়ে যাই যে কি রাইট আমাদের আছে, তাহলে কিন্তু আমরা এটা ভয় পাবো না যে পুলিশ এসে আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তো এই আর্টিকেলটা খুব মন দিয়ে শোনো। অনেক লিগ্যাল কনসেপ্ট কিন্তু তোমাদের কিন্তু ক্ল্যারিটি হয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও দেখো, ইউপিএসসিতে কিন্তু আমরা এখন এটাকে দেখবো যে এই পার্টিকুলার আর্টিকেল যেটা আছে সেটাকে আমরা রাইট টু লাইফের সাথেও কিন্তু কানেক্ট করতে পারে। আর রাইট টু লাইফ কোন আর্টিকেলে? আর্টিকেল 21 এ বলা আছে। এবারে আর্টিকেল 21 এর উপর কিন্তু ইউপিএসসি এর আগেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। যেমন দেখো, এই কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে? আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্লেস রাইট টু প্রাইভেসি। রাইট টু প্রাইভেসি জাজমেন্টের উপর বেস করে এটা এসছে। বাট ইন জেনারেল আর্টিকেল 21 কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস নোটিস করবে, ইউপিএসসি মেইনসে কিন্তু অল্টারনেটিভ ইয়ারে আর্টিকেল 19, আর্টিকেল 21 এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো সেই হিসাবেও কিন্তু আমরা এই পার্টিকুলার আর্টিকেলের কন্টেন্ট কিন্তু মেইনসের এই দুটো আর্টিকেলের উপর যদি কোনো কোয়েশ্চেন আসে, বিশেষ করে আর্টিকেল 21, তাহলে কিন্তু আমরা সেখানে লিঙ্ক করতে পারবো। বোঝা গেল? এইবার টপিকে যখন আমরা চলে আসবো, কাস্টোডিয়াল ভায়োলেন্স অ্যান্ড পুলিশ অ্যাকাউন্টেবিলিটি, ফার্স্ট আমাদের কি জানতে হবে যে আমরা কোন কোন ডাইমেনশনে এই টপিকটাকে আলোচনা করবো। দেখো, প্রথমে তো কনটেক্সট জানবো যে আর এই কনটেক্সটের থ্রুতেই কিন্তু তোমরা এই আর্টিকেলের কিন্তু ক্রাসটা জেনে যাবে। এরপরে যে কাস্টোডিয়াল ভায়োলেন্স যেটা আছে সেই জিনিসটা কি সেটা আমরা দেখব। এরপরে আমরা যে কনস্টিটিউশনাল সেফগার্ড, কনস্টিটিউশন আমাদের যে সেফগার্ডগুলো দিয়েছে যাতে স্টেটের অ্যাবিউস অফ পাওয়ার সেই জিনিসটা থেকে সিটিজেন্সদের প্রোটেক্ট করার জন্য, তার ব্যাপারে আমরা জানবো। এটা হয়ে গেলে আমরা লিগ্যাল প্রভিশন এর উপর দেখব, যেখানে যে কাস্টোডিয়াল টর্চারকে কিন্তু প্রিভেন্ট করেছে সেটা আমরা দেখব। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জুডিশিয়াল গাইডলাইন আছে, ইন ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 1997-এ। এই গাইডলাইনগুলোকে জানবো যে অ্যারেস্ট করার সময় কোন কোন ম্যান্ডেটারি রিকোয়ারমেন্টগুলোকে একজন পুলিশ পার্সোনালি ফলো করতে হবে সেটা সম্পর্কে। এটা হয়ে গেলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট টর্চার, তার ব্যাপারে আমরা জানবো। এটা যখন হয়ে যাবে, এই লেকচারটার এই নলেজগুলোর উপর বেস করে একটি পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করার পর কি করতে হবে? তোমাদের প্রত্যেক দিনের মতো কমেন্ট সেকশনে যে আনসারটা আমাদের জানাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই টপিকটা সম্পর্কে তোমাদের আইডিয়া কতটা ক্লিয়ার হয়েছে। বোঝা গেল? এবার আমরা টপিকটাকে স্টার্ট করি। দেখো, রিসেন্টলি কি হয়েছে, তামিলনাড়ুতে একটা মাদুরাইয়ে একটি ট্রায়াল কোর্ট আছে। তো সেই ট্রায়াল কোর্ট একটা ইম্পর্টেন্ট ভার্ডিক্ট দিয়েছে। ভার্ডিক্ট কি দিয়েছে? যে 9 জন পুলিশ পার্সোনালকে ডেথ সেন্টেন্স শুনিয়েছে। তাহলে তোমরা এবার জিজ্ঞাসা করতে পারো যারা এই কেসটা সম্পর্কে জানো না, আচ্ছা 9 জন পুলিশ পার্সোনালকে তাহলে ডেথ সেন্টেন্সটা কেন শোনালো? দেখো, 2020-তে কি হয়েছে? কোভিড লকডাউন লেগেছে, আমরা সবাই জানি। তো এই লকডাউনের সময় তামিলনাড়ুতে বিশেষ করে সাতানাকুলাম পুলিশ স্টেশনের, ঠিক আছে, পুলিশরা কি করেছে যে 2 জন ব্যক্তিকে, নাম কি জায়রাজ অ্যান্ড তার ছেলে জে বেন্টিক, এই 2 জন ব্যক্তিকে না অ্যারেস্ট করেছিল লকডাউন ভায়োলেশনের জন্য। কোভিড লকডাউন ভায়োলেশনের জন্য এনাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়। এবারে অ্যারেস্ট করার পর তাদের উপর কিন্তু কাস্টোডিয়াল টর্চার করা হয়। এর ফলে কি হয়? এই পার্টিকুলার যে 2 জন ব্যক্তি আছে তারা কিন্তু মারা যান। ঠিক আছে? তো সেই মারা যাওয়ার পরে আস্তে আস্তে কোর্ট কি করে যে না, সিবিআই এর ইনভেস্টিগেশন করে। আর সিবিআই রিপোর্টের উপর বেস করে কোর্ট কি বলছে যে না, এই 9 জন পুলিশ পার্সোনাল যারা এদের এই ডেথে ইনভলভ ছিল তাদেরকে কিন্তু গিল্টি ফাউন্ড করেছে। আর কোর্ট কিন্তু তাদের কি দিয়েছে না, ডেথ পেনাল্টি দিয়েছে। এটা কিন্তু একটা রিমার্কেবল জাজমেন্ট সিটিজেন্সদের রাইট প্রোটেক্ট করার জন্য। বোঝা গেল? এটা কিন্তু এর কনটেক্সটটা, আর এই আর্টিকেলে কিন্তু এটাই বলেছে। ঠিক আছে? এইবার আমাদের যেটা জানতে হবে যে এই কাস্টোডিয়াল ভায়োলেন্সটা কি? দেখো, কাস্টোডিয়াল ভায়োলেন্স মানে যখন ধরো জেলে মানে পুলিশ যখন লকআপে নিয়ে গেল, তারপর পুলিশ টর্চার করছে। ঠিক আছে? আমরা সবাই মুভিতে দেখে থাকি, ইভেন রিয়েল লাইফেও আমরা অনেকে হয়তো অবজার্ভ করেছি। তো সেগুলোকে কিন্তু কাস্টোডিয়াল টর্চার বলা হয়। যেমন ফিজিক্যাল টর্চার ইনভলভ থাকে, যেমন মানে মারা, বিটিং, ঠিক আছে? 3rd ডিগ্রি মেথড যেটাকে আমরা সবাই শুনি, 3rd ডিগ্রি মেথড, সেক্সুয়াল অ্যাসল্ট। এর সাথে সাথে ফিজিক্যাল টর্চারও কিন্তু কাস্টোডিয়াল ভায়োলেন্সের মধ্যে ইনক্লুড করা।
এবার ফিজিক্যাল টর্চার কোনগুলো? থ্রেট দেওয়া, হিউমিলিয়েট করা, স্লিপ ঘুমাতে না দেওয়া, ঠিক আছে? এর সাথে, সাথে কাস্টোডিয়াল ডেথ যেগুলো আছে, যেমন ফ্যাটালিটিস অকারিং ইন পুলিশ লকআপস অ্যান্ড প্রিজন, মানে মৃত্যু হওয়া লকআপ অ্যান্ড প্রিজনের মধ্যে, এগুলো কিন্তু সব কাস্টোডিয়াল ভায়োলেন্সের কিন্তু পার্ট, ঠিক আছে? তো আমরা বুঝে গেলাম হোয়াট ইজ কাস্টোডিয়াল ভায়োলেন্স। এরপর আমাদের যেটা দেখতে হবে যে কনস্টিটিউশন কি, কি সেফগার্ড আমাদের দিচ্ছে, ঠিক আছে? যেই স্টেটের যে অ্যাবিউস অফ পাওয়ার সেখান থেকে সিটিজেন্সকে প্রোটেক্ট করার জন্য কনস্টিটিউশনের কি মেজার সেগুলোকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? টু প্রিভেন্ট অ্যাবিউস অফ পাওয়ার বাই দ্য স্টেট। ফার্স্ট কি, আর্টিকেল 23 কে দেখো, আর্টিকেল 20 আছে, 21 আছে, 22, এই তিনটে আর্টিকেল কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আমাদের কিন্তু ফোকাস করতে হবে। আর্টিকেল 20 ক্লজ 3 কি বলছে? রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, ঠিক আছে? মানে কোনো একটা ব্যক্তিকে কিন্তু তার নিজের মানে নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য কিন্তু মজবুরি করা যাবে না, বোঝা গেল? প্রোভাইড রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এনশিওরিং নো পারসন ইজ কম্পেলড টু উইটনেস এগেইনস্ট হিমসেলফ, নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেওয়া মানে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, ঠিক আছে? দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল রাইট, সেটা কিন্তু আমাদের দিচ্ছে, আমাদের কনস্টিটিউশনেই দিচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই রাইটসটা যখনই ভায়োলেশন হবে আমরা কিন্তু কোর্টে যেতে পারি, ঠিক আছে? কোর্টে যেয়ে কিন্তু রিটস মুভ করাতে পারি। এরপর কি বলছে? আর্টিকেল 21 কি দিচ্ছে? গ্যারান্টি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা একটা ব্রডার রাইট কিন্তু, কিন্তু সুপ্রিম কোর্ট এর মধ্যে কি করছে? এর মধ্যে রাইট টু ফ্রি ফ্রম টর্চার অ্যান্ড ক্রুয়াল ট্রিটমেন্ট, এটাকেও কিন্তু আর্টিকেল 21 এর মধ্যে কিন্তু ইন্টারপ্রেট করছে, ঠিক আছে? রাইট টু ফ্রি ফ্রম টর্চার অ্যান্ড ক্রুয়াল ট্রিটমেন্ট, বোঝা গেল? এটা কিন্তু আর্টিকেল 21। তো ধরো ইউপিএসসি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে দিল যে রাইট টু ফ্রি ফ্রম টর্চার অ্যান্ড ক্রুয়াল ট্রিটমেন্ট ইজ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল, তো সেখানে কিন্তু আর্টিকেল 21 কিন্তু আসবে। এরপর যেটা ইম্পর্টেন্ট, আর্টিকেল 22 কিসের জন্য? ধরো এই এটা কি করে না, প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ঠিক আছে? অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের সময় আমাদেরকে কিন্তু কিছু প্রোটেকশন দেয়। কি প্রোটেকশন দেয়? যে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন যেন রাইট টু বি ইনফর্ম অন দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট, মানে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন যেন আমাদের এটা বলা হয় যে কোন গ্রাউন্ডের বেসিসে আমাদের অ্যারেস্ট করা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 কি? রাইট টু কনসাল্ট এ লিগ্যাল প্র্যাকটিশনার, ঠিক আছে? এটা আমার রাইট, মানে আমাকে ধরো অ্যারেস্ট করা হলো, তারপরে এটা আমার রাইট যে আমি আমার যে লয়ার ফ্রেন্ডস, লিগ্যাল প্র্যাকটিশনার তার সাথে যাতে আমি কনসাল্ট করতে পারি, এটা কিন্তু কোনো পুলিশের মার্সির উপর না, দ্যাট ইজ আওয়ার রাইট, বোঝা গেল? এরপর আমাদের যেটা জানতে হবে, তার মানে আমরা কি জানতাম? কাস্টোডিয়াল ভায়োলেন্স জানলাম, আমরা কনস্টিটিউশনাল সেফগার্ড জানলাম আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22, এই তিনটে আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিগাল প্রভিশন। লিগাল প্রভিশন কি? ভারতীয় ন্যায় সংহিতা আছে, সেখানে আর ইন্ডিয়ান পেনাল কোড যেটা এখন নেই, মেইনলি ভারতীয় বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, সেকশন 330 অ্যান্ড 331 কি বলছে? পেনালাইজ দ্য ইউজ অফ হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট টু এক্সর্ট কনফেশন, যে ধরো ওই থার্ড ডিগ্রি টর্চারের সাহায্যে আমি অপরাধীদের কাছ থেকে কিছু কনফেস করছি, তো এই জিনিসগুলোকে কিন্তু পেনালাইজ করছে। এর সাথে সাথে বিএনএসএস, ঠিক আছে, প্লাস সিআরপিসি সেকশন 176(1)(a) কি করছে না, জুডিশিয়াল ইনকোয়ারির কিন্তু প্রভিশন আছে, যে ক্ষেত্রে মানে কাস্টাডিতে কোনো রকম ধরো ডেথ হলো বা রেপ হলো, ডিসঅ্যাপিয়ারেন্স হলো, এই সব ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারির কিন্তু প্রভিশন আছে, সেটা কিন্তু বিএনএসএস প্লাস বোথ সিআরপিসিতে কিন্তু মেনশন করা আছে। এর এছাড়াও কি আছে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 25, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট কি বলছে? যে পুলিশের সামনে ধরো কেউ কনফেস করছে, সেটা কিন্তু কোর্টে কিন্তু অ্যাডমিসেবল না, ঠিক আছে? কনফেশন মেড টু এ পুলিশ অফিসার ক্যান নট বি প্রুভড এগেইনস্ট অ্যাজ অ্যান অ্যাকিউজ, বোঝা গেল? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে। তো তোমরা হয়তো মুভিতেও অনেকে দেখেছো যে পুলিশের সামনে যে কিছু বলছে, পুলিশ এসে সেটা জাজ সাহেবের সামনে বলছে, স্যার মিলর্ড এই পার্টিকুলার ব্যক্তিটা আমার সামনে কনফেস করছে, জজ সাহেব কিন্তু তখন দেখা যাচ্ছে যে তাকে বকা দিচ্ছে, যে এটা কি তুমি জানো না যে সেকশন 25 ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে কি বলা আছে? যে পুলিশের হাজতে দেওয়া কোনো যে মন্তব্য যে আমি অপরাধটা করেছি, সেটা কিন্তু কোর্টে যেয়ে কিন্তু অ্যাডমিসেবল না, একদম সিম্পল, বোঝা গেল? এরপর যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জানতে হবে, যে ল্যান্ডমার্ক গাইডলাইন যেটা এসেছিল ডিকে বাসু বেসিস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, সেটা, ঠিক আছে? কি গাইডলাইন? সুপ্রিম কোর্ট 11 ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দিয়েছিল ফর অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ঠিক আছে? অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের সময় কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যেটা একজন পুলিশ পার্সোনালকে ফলো করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো কোনো একজন ব্যক্তি আছে, তাকে পুলিশ অ্যারেস্ট করতে এসছে, ঠিক আছে? কিন্তু পুলিশের কি থাকাটা, কি রিকোয়ারমেন্টটা পূরণ করা দরকার তাকে অ্যারেস্ট করার আগে, কি? নাম্বার 1, আইডেন্টিফিকেশন। যে পুলিশ পার্সনটা, ধরো এই ব্যক্তিটা আছে, ব্যক্তিটার নাম হচ্ছে এ,
একজন পুলিশ পার্সোনাল এসছে পুরো টিম নিয়ে তাকে অ্যারেস্ট করতে, ঠিক আছে? তো এই কি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট এই পুলিশ টিমটার ফলো করতে হবে সেটা কিন্তু তোমরা জেনে নাও, ঠিক আছে? কি ফার্স্ট আইডেন্টিফিকেশন কি, এই যে পুলিশ ব্যক্তিগুলো আসছে, যারা আসছে তাদের কিন্তু ক্লিয়ার অ্যান্ড ভিজিবল নেম ট্যাগ কিন্তু থাকতে হবে উইথ ডেজিগনেশন। তাদের এখানে কিন্তু লেখা থাকতে হবে যে তাদের নাম কি আর তাদের ডেজিগনেশন, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হোয়াট এভার, ঠিক আছে? সেটা কিন্তু থাকতে হবে। এর সাথে সাথে অ্যারেস্ট মেমো, অ্যারেস্ট করার সময় কিন্তু প্রপার অ্যারেস্ট মেমো কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? এর সাথে সাথে কিন্তু যখন অ্যারেস্টটা হবে তখন অ্যাটলিস্ট একজনকে কিন্তু অ্যাজ আ উইটনেস হিসাবে থাকতে হবে আদার দ্যান দিস পুলিশ পার্সোনাল। ফ্যামিলি মেম্বার হতে পারে, এবার লোকাল রেসপেক্টেবল পার্সন হতে পারে, যেই হোক না কেন তার উপস্থিতিতে কিন্তু অ্যাটলিস্ট একজনের উপস্থিতিতে কিন্তু অ্যারেস্ট করাটা সম্ভব হবে। এরপর কি আসছে, রাইট টু ইনফর্ম। এই যে ব্যক্তিটাকে ব্যক্তি এনাকে যখন অ্যারেস্ট করলো তখন কি হবে যে এনার রাইট এটা যে ইনি ওনার ফ্রেন্ড বা রিলেটিভ তাদের কিন্তু ইনফর্ম করতে পারে অ্যারেস্টের ব্যাপারে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপর আর একটা কি আসছে যে মেডিকেল এক্সামিনেশনের প্রভিশন আছে। দেখো টাইম অফ অ্যারেস্ট তো মেডিকেল এক্সামিনেশন হবেই, এর সাথে সাথে যতক্ষণ পর্যন্ত কাস্টাডিতে থাকবে এভরি 48 আওয়ার্স কিন্তু মেডিকেল কিন্তু এক্সামিনেশন হবে। এর সাহায্যে কি হবে, কি বোঝা যাবে যে কোনো টর্চার যদি এই ব্যক্তি এর উপর যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যাবে, রাইট? এরপর যেটা আসছে যে লিগাল অ্যাক্সেস। এই ধরো এই ব্যক্তিকেই পুলিশ টিম পরবর্তীকালে লকআপে নিয়ে যাওয়ার পরে ইন্টারোগেশন করছে। তো সেই সময় কিন্তু এই ব্যক্তির কাছে কিন্তু সেই রাইটসটা আছে যে সে তার লয়ারের সাথে কিন্তু মিট করতে চায়। পারমিটেড টু মিট দ্য লয়ার ডিউরিং ইন্টারোগেশন। ঠিক আছে? তো এই রাইটগুলো বা এই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টগুলো কিন্তু ডিকে বাসু গাইডলাইন হিসেবে জানি, যেটা ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 1997 এই পার্টিকুলার কেসে কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল। বোঝা গেল? এরপর যেটা আমাদের জানতে হবে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি আছে, ঠিক আছে? এই কাস্টোডিয়াল টর্চার প্রিভেন্ট করার জন্য। দেখো কি আছে, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট টর্চার, ইউএনক্যাট, ঠিক আছে? এই পার্টিকুলার যে কনভেনশনটা ইন্টারন্যাশনাল লেভেলে আছে যেটাকে কাস্টোডিয়াল টর্চারকে প্রিভেন্ট করা বা ডিল করা, যেটার উদ্দেশ্য। একটা মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া কিন্তু এই পার্টিকুলার কনভেনশন যেটা আছে এটাকে কিন্তু সাইন করেছে। মানে 1997 কিন্তু এটা সাইন করেছে, কিন্তু এটা রাটিফাইড করেনি। মানে রাটিফিকেশন করা মানে কি? মানে একটা ল পাস করতে হবে যার সাহায্যে এই পার্টিকুলার যে কনভেনশন তার যে প্রভিশন গুলো আছে সেটাকে নিজেদের দেশে ইমপ্লিমেন্ট করা। ল পাস করার ফলে সেরকম কোনো ল পাস করেনি, তো তার জন্য কিন্তু রাটিফাই করেনি। বাট আমরা কিন্তু এই পার্টিকুলার যে প্রভিশনটা, কনভেনশনটা আছে, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট টর্চার, সেটা কিন্তু আমরা সাইন করেছি। ঠিক আছে? বোঝা গেল আমরা কতটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে এগুলোকে আলোচনা করলাম। তো তোমরা তোমাদের রাইটসগুলো বুঝতে পারলে যে আর কিন্তু পুলিশকে মানে অযথা কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে? তোমরা যদি কোনো ক্রাইম না করে থাকো তাহলে কিন্তু পুলিশকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দে আর অ্যাকচুয়ালি আওয়ার ফ্রেন্ড। ঠিক আছে? কিন্তু কোনো ক্ষেত্রে অ্যাবিউজ অফ পাওয়ার দেখা যায়, তার জন্য কিন্তু আমাদের কাছে রাইটস আছে আর আমরা কিন্তু জুডিশিয়ারির কাছে যেতে পারি আমাদের যখন রাইটস ভায়োলেশন হবে। আন্ডার আর্টিকেল 32, আর্টিকেল 226 আমরা কিন্তু হাইকোর্টের কাছেও যেতে পারি। বোঝা গেল? তো আমরা কি দেখলাম? আমরা কনটেক্সট দেখলাম কাস্টোডিয়াল ভায়োলেন্স অ্যান্ড পুলিশ অ্যাকাউন্টেবিলিটি এই টপিকের। আমরা যে রিসেন্ট জাজমেন্ট এসছে ট্রায়াল কোর্ট অফ মাদুরাইয়ের তামিলনাড়ুতে সেটা আমরা জানলাম। প্লাস আমরা এই যে ডিফাইনিং কাস্টোডিয়াল ভায়োলেন্সটা কি, কত রকমের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, কাস্টোডিয়াল, ঠিক আছে? এটা আমরা দেখলাম। এরপরে আমরা কনস্টিটিউশনাল সেফগার্ড দেখলাম কোন তিনটে ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 20, আর্টিকেল 21 অ্যান্ড 22, ঠিক আছে? এরপর আমরা লিগাল প্রভিশন জানলাম, বোথ বিএনএস অ্যান্ড বিএনএসএস, সিআরপিসি এগুলোতে জানলাম। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 25, ঠিক আছে? এরপর আমরা ডিকে বাসু গাইডলাইন, যেটা একটা ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক জুডিশিয়াল গাইডলাইন ইন ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 1997, সেটার ব্যাপারে আমরা জানলাম। এরপরে কি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট টর্চার, যেটা কিনা ইন্ডিয়া সাইন করেছে বাট রাটিফাইড করেনি, সেটার ব্যাপারে আমরা। এবার কি আসছে, এবার একটি প্রিলিমসের এমসিকিউ আছে, এটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। কি কোয়েশ্চেন, উইথ রেফারেন্স টু সেফগার্ড এগেইনস্ট কাস্টোডিয়াল ভায়োলেন্স ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, এবার বলো কোনটা রাইট অ্যান্সার। ঠিক আছে? স্ক্রিনটাকে আমি একটু জুম করে দিচ্ছি। এবার পড়ো, স্ক্রিনটাকে পজ করো, রাইট অ্যান্সারটা। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলাতে পড়তে চাও, বিশেষ করে যারা ইউপিএসসি বাংলা ভাষায় দিচ্ছ তাদের জন্য রাইসের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? চলে যেয়ে এই আর্টিকেলটা ডাউনলোড করে কিন্তু ভালোভাবে পড়বে। তো তোমরা যে ভাষায় কমফোর্টেবল সে ভাষায় পড়বে। একদম ক্ল্যারিটি কিন্তু টপিকটা সম্পর্কে ডেভেলপ করে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো।
আর ফার্দার কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের কিন্তু জানাও। আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ওকে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ স্টুডেন্ট।